evidence of Russian atrocities from Putin's invasion. Outrage is growing over unimaginable atrocities. Officials say Russian forces left behind a, quote, scene from a horror movie. Takes us back almost to the Middle Ages. The idea of siege warfare, the idea. আমরা ইতিমধ্যেই দেখেছি যে এই মুহূর্তে ভারত সহ সমগ্র বিশ্বের কাছে ঘটে যাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এবং ডিপ্লোম্যাটিক ইভেন্ট হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর। এই সফরকে ঘিরেই শুরু হয়েছিল বিভিন্ন স্পেকুলেশন এবং কনস্পিরেসি থিওরিজ। আর এই সফরকে কেন্দ্র করেই আমেরিকা এবং চীনের শিবিরে নেমে এসেছিল এক অস্বস্তিকর অন্ধকার, এবং এমনটি আমরা জেনেছিলাম। কিন্তু ইউক্রেন যুদ্ধ, হাজার হাজার মানুষের মৃত্যু, নেটোর নিষেধাজ্ঞা এবং আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিক এই মুহূর্তে দিল্লিতে হাজির হন পুতিন। পুতিন এখন ওয়ার ক্রিমিনাল, পশ্চিমী দুনিয়ার চোখে একজন অপরাধী। তবুও দিল্লিতে তার জন্য আয়োজন করা হলো রেড কার্পেট ওয়েলকাম। এখানে প্রশ্ন একটাই, ভ্লাদিমির পুতিন কি সত্যিই একজন ওয়ার ক্রিমিনাল, নাকি এটা সুপার পাওয়ার রাজনীতির সবচেয়ে বড় প্রোপাগান্ডা? তাহলে আসুন জানা যাক সম্পূর্ণ ঘটনাটি। কিন্তু তার আগে আমাদের বোঝা দরকার ওয়ার ক্রাইমের অর্থ। আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ বলতে বোঝায় আন্তর্জাতিক মানবিক আইনকে গুরুতর লঙ্ঘন করা, যা যুদ্ধের আইন নামেও পরিচিত। সাধারণ বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃত হামলা, নিষিদ্ধ অস্ত্র ব্যবহার, শিশুদের অপহরণ, হাসপাতাল, স্কুল এবং আশ্রয়কেন্দ্রগুলিকে টার্গেট করা, জোর করে মানুষকে দেশ ছাড়া করা, সম্পত্তির ব্যাপক ধ্বংস, বন্দীদের শত্রু বাহিনীর সেবা করতে বাধ্য করা, তাছাড়া বেআইনি নির্বাসন এবং স্থানান্তর, শিশু সৈন্য ব্যবহার করা, ধর্ষণ এবং সেক্সুয়াল ভায়োলেন্সের মতো সমস্ত ঘটনাগুলিকে যুদ্ধাপরাধের অংশ হিসেবে বিবেচিত করা হয়, যা জেনিভা কনভেনশনে বিস্তারিতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আমরা দেখেছি ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর বুচা, মারিওপোল এবং খার্কিভ এই শহরগুলো থেকেই আসে ইউক্রেনীয় বেসামরিক নাগরিক এবং যুদ্ধবন্দীদের গণহত্যা, গণকবর এবং ধ্বংসস্তূপ আর শিশু নিখোঁজের ভয়ঙ্কর ছবি। ঠিক এখান থেকেই শুরু হয় পুতিনের বিরুদ্ধে ওয়ার ক্রাইমের অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার শিশু বিষয়ক কমিশনারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি করেছে। অর্থাৎ এই ঘোষণার মানে এটাই দাঁড়ালো যে বর্তমানে আইসিসির সদস্য সংখ্যা মোট 123টি দেশ। যদি পুতিন এই 123টি দেশের মধ্যে কোথাও সেখানে যান, তাহলে এই আইন অনুযায়ী সেই দেশটি তাকে গ্রেপ্তার করতে বাধ্য হবে। এই কারণেই আজ পুতিন ইউরোপ, কানাডা এবং জাপান এই দেশগুলোতে যেতে কার্যত অক্ষম। কিন্তু সবাইকে পুতিনকে ওয়ার ক্রিমিনাল বলেই মনে করছে। এখানেই রয়েছে আসল জিওপলিটিক্স। রাশিয়া বলছে এটি পশ্চিমী দেশের একটি রাজনৈতিক ষড়যন্ত্র। চীনের মতে আইসিসি নিরপেক্ষ নয়। অপরদিকে ভারত, ব্রাজিল এবং আফ্রিকা এই দেশগুলো এখনো পর্যন্ত নিউট্রাল অবস্থান নিয়েছে। কিন্তু বাস্তব সত্যি এটাই যে আইসিসির নিজের কোনো পুলিশি ব্যবস্থা নেই। তাই সে তখনই গ্রেপ্তার করতে পারবে যখন 123টি দেশ একত্রিত হয়ে সহযোগিতা করবে আইসিসিকে। অন্যদিকে আবার রাশিয়া আইসিসির সদস্যই নয়। তাহলে পুতিন যুদ্ধাপরাধী সত্যি না মিথ্যে? আইনিভাবে বলতে গেলে কোনো ব্যক্তিকে তখনই যুদ্ধাপরাধী হিসেবে গণ্য করা হয় যখন তাকে উপযুক্ত আন্তর্জাতিক বা জাতীয় আদালতে অভিযুক্ত করা হয়, বিচার ব্যবস্থা চলে এবং দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু বর্তমানে পুতিন এখনও দোষী সাব্যস্ত নন। অর্থাৎ পুতিনের বিরুদ্ধে তার সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগ থাকলেও এই বিষয়ে কোনো রকম চূড়ান্ত ভার্ডিক্ট বা রায় এখনও পর্যন্ত জারি হয়নি। কিন্তু তার বিরুদ্ধে গুরুতর আন্তর্জাতিক অভিযোগ রয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে উল্লেখযোগ্য আইনি ব্যবস্থাও শুরু হয়েছে। উদাহরণস্বরূপ 2023-এর মার্চ মাসে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একটি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে। পরোয়ানায় অভিযোগ করা হয়েছে যে তিনি ইউক্রেনের অধিকৃত অঞ্চল থেকে শিশুদের রাশিয়ান ফেডারেশনে অবৈধভাবে নির্বাসন এবং স্থানান্তরের মতো যুদ্ধাপরাধের সাথে যুক্ত ছিলেন। তাছাড়া ইউক্রেনের যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে আইসিসির প্রসিকিউটর সক্রিয়ভাবে তদন্ত শুরু করেছে। আদালতে উল্লেখযোগ্যভাবে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। কিন্তু পুতিন ক্ষমতায় থাকাকালীন এবং রাশিয়া আইসিসির এখতিয়ারের সাথে সহযোগিতা না করা পর্যন্ত
বিচার ব্যবস্থা চলতে পারে না। অন্যদিকে রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে অনেক বিশ্বনেতা, সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলি পুতিনের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন সহ দেশগুলির নেতারা প্রকাশ্যে পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেছেন। বেসামরিক এলাকা, হসপিটাল এবং ইনফ্রাস্ট্রাকচারগুলিতে নির্বিচারে হামলার কথা উল্লেখ করেছেন। কিন্তু এই অভিযোগগুলি আইনি রায়ের থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই বেশি মনে হয়েছে। ইউক্রেন সংক্রান্ত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রাশিয়ান বাহিনী ইউক্রেনে বিস্তৃত যুদ্ধাপরাধ বা ওয়ার ক্রাইম এবং মানবতা বিরোধী অপরাধ করেছে, যার মধ্যে রয়েছে টর্চার, সেক্সুয়াল ভায়োলেন্স এবং শিশুদের বেআইনি স্থানান্তর। যদিও রাশিয়ার সরকার এই অভিযোগগুলিকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে। যুদ্ধাপরাধের সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। আবার অন্যদিকে রাশিয়া কখনোই আইসিসির জুরিসডিকশনকে স্বীকৃতি দেয়নি। রাশিয়া যুক্তি দেয় যে আইসিসির এই পদক্ষেপ রাশিয়ার আইনে বাতিল বলে গণ্য করা হয় এবং পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার কোনো আইনি ভিত্তিই নেই রাশিয়ায়। তাই আইনগতভাবে এটা সত্য যে পুতিনকে একটি নির্দিষ্ট যুদ্ধাপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হলেও কিন্তু তাকে কোনো আদালতে দোষী সাব্যস্ত করা হয়নি এখনও পর্যন্ত। কিন্তু অন্যদিকে রাজনৈতিকভাবে রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টের সময় সংগৃহীত বিস্তৃত প্রমাণের ভিত্তিতে পশ্চিমী দেশগুলি এবং আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে পুতিন একজন ওয়ার ক্রিমিনাল। অন্যদিকে রাশিয়া চীন শিবিরের কাছে তিনি ওয়েস্টের বিরুদ্ধে প্রতিরোধের একজন প্রতীক। সমগ্র বিশ্ব যখন পাওয়ার শেয়ারিংয়ে দুই ভাগে বিভক্ত, পশ্চিমী দুনিয়া পুতিনকে বলছে যুদ্ধাপরাধী, অপরদিকে রাশিয়া দাবি করছে রাজনীতির শিকার হিসেবে। সত্যিটা আজও ধোঁয়াশার মধ্যে, কিন্তু বাস্তবতা একটাই, পুতিন নামটা এখন শুধু একজন নেতা নয়, এটা আন্তর্জাতিক আইনের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অধ্যায়ের প্রতীক। আজ পুতিন শুধু রাশিয়ার প্রেসিডেন্টই নন, তিনি নিজেই একটি চলমান আন্তর্জাতিক বিতর্ক। অতএব পুতিন যুদ্ধাপরাধী না বিশ্ব রাজনীতির শিকার, এই প্রশ্নের চূড়ান্ত রায় দেবে সময় আর দুনিয়ার ক্ষমতার পাল্টে যাওয়া মানচিত্র।